এইগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন নেই, তাও তারা কি জৈব যৌগ। আর আগে যেগুলো বলছিলাম কার্বনের যৌগ, যদি আমি একবার আবার একটু এই সাথে এক পাশে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কার্বন আছে কিন্তু তারা জৈব যৌগ নয়। এক নম্বরে এরকম হাইড্রোজেন নেই তবুও তোমার গিয়ে হচ্ছে জৈব যৌগ। কার্বন আছে তবুও জৈব যৌগ নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি কি সে সম্পর্কে জানব। জৈব রসায়ন হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহের রসায়নকে জৈব রসায়ন বলে। আচ্ছা, প্রথমে এখানে আমরা কি সংজ্ঞার মধ্যে পড়লাম? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে জৈব রসায়ন বলে বা অর্গানিক কেমিস্ট্রি বলে। দেখো, প্রথমে আমরা জৈব রসায়ন বলতে যেটা বলতাম, কার্বনের গঠিত যৌগই মানে হচ্ছে জৈব যৌগ, এবং এই জৈব যৌগের যে কেমিস্ট্রি বা রসায়ন সেটাকে আমরা বলি জৈব রসায়ন। কিন্তু না, কার্বন থাকলেও এমন অনেক যৌগ রয়েছে যারা জৈব যৌগ নয়। আমরা এরকম কিছু জৈব যৌগ সম্পর্কে বা অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে জানবো যারা কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয়, সুতরাং তাদের রসায়নকে আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলতে পারি না। যেমন তুমি এক নম্বরে যদি ধরো কার্বনের অক্সাইডের মধ্যে কি কি আছে, যেমন ধরো কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এরা এই কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটার মধ্যে কার্বন থাকা সত্ত্বেও এটা কি নয়, অর্গানিক কম্পাউন্ড নয়, এটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ। দুই নম্বরে তুমি এখানে বলতে পারো কার্বনেট যৌগ কারা কারা রয়েছে। আমি এখানে নামগুলো লিখছি না, জাস্ট মুখে বলতেছি। যেমন ধরো সোডিয়াম কার্বনেট, তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট, এরপরে আমরা নিতে পারি পটাশিয়াম, যদি পটাশিয়াম কার্বনেট লেখো K2CO3, পটাশিয়াম বাইকার্বনেট। তারপরে তোমার লিখতে পারো সোডিয়াম বাইকার্বনেট বা হাইড্রোজেন বাইকার্বনেট, যেটাই নেই আমরা। তো এই যে সোডিয়াম বাইকার্বনেট, এই যৌগল কার্বনেট যৌগ, অর্থাৎ এখানে কার্বন থাকা সত্ত্বেও এরা জৈব যৌগ নয়, অর্থাৎ এদের কেমিস্ট্রিকে আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলতে পারি না। তিন নম্বরে রয়েছে ধরো কার্বনেট যৌগ নিলাম, সায়ানাইটের যৌগ, অর্থাৎ CN যুক্ত বা কার্বাইড যৌগ, এটাও নিতে পারি। কার্বাইড। আচ্ছা, আমার বাংলা বানান ভুল হতে পারে। কার্বাইড যৌগ কি রয়েছে, যেমন ধরো বেরিলিয়াম কার্বাইড, ম্যাগনেসিয়াম কার্বাইড, তোমার গিয়ে এরকম ধরনের যে কার্বাইড যৌগগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো না, জৈব যৌগ বলবো না, তাদের রসায়নকে জৈব রসায়ন বলবো না, যদিও তাদের মধ্যে কার্বন রয়েছে। চার নম্বরে ধরো সায়ানাইট, এখানে একটু খেয়াল রাখতে হবে, এটাকে আমরা লিখেছি হচ্ছে সায়ানাইট কি রয়েছে, যেমন ধরো হাইড্রোজেন সায়ানাইট, পটাশিয়াম সায়ানাইট। এরকমভাবে সায়ানাইটের যৌগ সমূহকে আমরা কি বলতে পারবো না, জৈব যৌগ বলতে পারবো না। হ্যাঁ, তবে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে তুমি যদি ধরো অ্যালকাইল সায়ানাইড নাও, অর্থাৎ যে কোনো একটা CH3CN বা তোমার গিয়ে C2H5CN, মিথাইল সায়ানাইড, এইগুলো আবার কি তোমার জৈব যৌগ। আবার আমরা যদি বলি অ্যালকাইল সায়ানাইডের পরিবর্তে অ্যারাইল সায়ানাইডটা কি, যেমন ধরো একটা বেনজিন বলয় থাকবে, সেই বেনজিন বলয়ের সাথে একটা সায়ানাইড মূলক যুক্ত থাকবে, তাহলে সেই অ্যারাইল সায়ানাইডটাও কি নয়, মানে তোমার এটা হচ্ছে ব্যতিক্রম। এই হলো ব্যতিক্রম, কারণ এদের কার্বন থাকা সত্ত্বেও আমরা এখানে আলোচনা করতেছিলাম যে তারা জৈব যৌগ নয়। কিন্তু এই অ্যালকাইল সায়ানাইড, ইথাইল মিথাইল সায়ানাইড, তোমার বেনজাইল সায়ানাইড, এগুলো আবার হচ্ছে কি জৈব যৌগ। তো সায়ানাইডের যৌগসমূহের মধ্যে হাইড্রোজেন সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, এগুলো হচ্ছে তোমার ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ। এরপরে তোমার 4 নম্বরের পরে আমরা 5 নম্বরে যদি লিখি, সায়ানাইডের পরে হচ্ছে সায়ানেট একটা পার্ট আছে, এটাকে আমরা, এটার গঠনটা হচ্ছে অনেকটা এরকম,
কার্বন নাইট্রোজেনের সাথে 3টা বন্ধনে যুক্ত থাকে, আর সায়ানাইড আছে OCN অর্থাৎ কার্বন এরকমভাবে যুক্ত থাকে নাইট্রোজেনের সাথে, অর্থাৎ CNO বা OCNO যেটাই লিখি সায়ানাইটের যৌগ। সায়ানাইটের যৌগ যেমন ধরো অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইড যৌগটা তোমার হচ্ছে কার্বন থাকা সত্ত্বেও সেটা যৌগ নয়, তবে সেটা আবার কি হয় পূর্ণবিন্যাসিত হয়ে। পূর্ণবিন্যাসিত কি হবে, এটা যদি পূর্ণবিন্যাসিত হয় তাহলে আমরা জানি ইউরিয়া তৈরি হয় NH3CO NH2, সেটা আবার কিন্তু জৈব যৌগ। এইখান থেকেই মূলত তোমার জৈব যৌগ ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে এই অর্গানিক কম্পাউন্ড তৈরি করার বিষয়টি চলে আসছে। যেটি ফ্রেডরিক হোলার সর্বপ্রথম এটা সম্পর্কে বিজ্ঞানীর নামটা আমার সঠিক মনে পড়ছে না, দেখ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে, এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব প্রাণশক্তি মতবাদের মধ্যে, যে অ্যামোনিয়াম সায়ানাইড ইনঅর্গানিক কম্পাউন্ড, কিন্তু তোমার গিয়ে ইউরিয়া সেটা এটাকে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে উনি কি করে ফেলে ইউরিয়া তৈরি করে ফেলে, অর্থাৎ ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়ে যায়। তো এইভাবে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ড থেকেও একটা টাইমে মানে ল্যাবরেটরিতে আমরা অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারি। এর আগে ধারণা করা হতো যে শুধু মনে হয় জীব দেখেই বা উদ্ভিদ দেখেই অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়, যেটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ, যা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং এখানে আমরা কি জানলাম, কার্বনের অক্সাইড, কার্বনের যৌগ, কার্বাইডের যৌগ, তারপরে তোমার হচ্ছে এর মধ্যে ব্যতিক্রমটা জানলাম সায়ানাইটের যৌগের মধ্যে রয়েছে অ্যামোনিয়াম সায়ানাইড, যেটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। এরপরে আমাদের ধরো 6 নম্বরে যদি আমরা জানি তোমার সায়ানাইটের যৌগ গেল কার্বনিল যৌগ। কার্বন আর একটা যেন কি যৌগ আমরা পড়েছিলাম, সায়ানাইড যৌগ, তারপর হ্যাঁ কার্বনিল, ধাতব কার্বনিলের যৌগ। যেমন ধরো কার্বনিল যৌগের মধ্যে রয়েছে ApCO4 5 সম্ভবত, নিকেল CO4 হতে পারে। তারপর আমি একবার একটু শেয়ার হয়ে নেই এটাই কিনা, হ্যাঁ কার্বনিল যৌগ। এরপরে তোমার 7 নম্বরে আমরা কার্বন ডাইসালফাইড নিতে পারি। অর্থাৎ এই যে দেখো আমি এখানে যতগুলো যৌগ লিখলাম, অর্থাৎ গোল দাগ দেওয়া ব্যতীত যতগুলো যৌগ, এরা সবার মধ্যে কার্বন আছে, কিন্তু কার্বন থাকা সত্ত্বেও এরা কি নয় জৈব যৌগ, অর্থাৎ এদের রসায়নকে আমরা জৈব রসায়ন বলতে পারি না, এদের রসায়নকে বলা হবে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অজৈব রসায়ন। অর্থাৎ এখানে জৈব রসায়ন হচ্ছে কারা, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, এবং এদের জাতক সমূহের রসায়নকে জৈব যৌগ বলা হয়। কিছু কিছু যৌগ দেখলাম যাদের মধ্যে কার্বন আছে, কার্বন থাকা সত্ত্বেও তারা জৈব যৌগ নয়। আবার আমরা এমন কিছু যৌগ দেখব যাদের মধ্যে কার্বন এবং হচ্ছে তোমার হাইড্রোজেন আছে, কিন্তু তারা কি নয়, হাইড্রোজেন নেই কিন্তু তারা আবার কি জৈব যৌগ। দেখো কার্বন নাই তারা জৈব যৌগ, কার্বন আছে এরা জৈব যৌগ নয়, আবার হাইড্রোজেন নাই এমনও কিছু যৌগ আছে তারা আবার কি জৈব যৌগ। আমরা এরকম কিছু যৌগ সম্পর্কে জানবো এখন, যে হাইড্রোজেন থাকা সত্ত্বেও তারা কি নয়, তোমার গিয়ে হাইড্রোজেন না থাকা সত্ত্বেও তারা কি জৈব যৌগ। এখন খেয়াল করো হাইড্রোজেন না থাকতে পারে এরকম আমরা কতগুলো উদাহরণ নিতে পারি, এগুলো তোমরা অলরেডি জানো। যেমন ধরো কার্বন টেট্রাক্লোরাইড CCl4, তো এইটা কিভাবে তৈরি হয়, 9 10 স্টুডেন্ট অনেকেই জানো যে CH4কে তুমি যদি কি করো হাইড্রোজেন অর্থাৎ CH4কে যদি ক্লোরিন গ্যাস সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাও, তাহলে প্রত্যেকটা ধাপে এই যে CaCl3 একটা CH3Cl, এভাবে প্রত্যেকটা ধাপে তোমার কি হবে, দেখো CH3Cl, আবার আরেকটা ক্লোরিন আসবে, এখান থেকে তৈরি হবে CH2Cl2 HCl, এরপরে আবার Cl2 আসবে, এখানে CH2 ক্লোরিন আসবে, এখানে আমরা বলতে পারি CaCl3 HCl। এরপরে আমাদের এই CaCl3কে যদি পুনরায় ক্লোরিন সহ অবশ্যই সূর্যের আলোর উপস্থিতি বিক্রিয়া ঘটানো হলে CCl4 এবং হচ্ছে HCl তৈরি হবে। এই যে আমরা যৌগগুলো লিখলাম, যৌগগুলো লেখার ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে আমাদের এই যে যৌগটা, এই যৌগটার মধ্যে কি নেই, কোনো হাইড্রোজেন নেই, তাও সত্ত্বেও এরা কি হবে জৈব যৌগ, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড এটা একটা কি হবে, হাইড্রোজেন না থাকা সত্ত্বেও জৈব যৌগ হবে। এরপরে আমরা এখান থেকে লিখতে পারি যেমন তোমার গিয়ে যদি C2Cl6 নেই, অর্থাৎ হেক্সাক্লোরো ইথিন যদি নেই, হেক্সাক্লোরো ইথিনের কার্বনের সাথে তোমার হেক্সাক্লোরো ইথেন, তো কার্বনের সাথে 6টা কি যুক্ত থাকতেছে, ক্লোরিন যুক্ত থাকতেছে, বা হেক্সাক্লোরো ইথিন যেটাই নাও, সেখানে তোমার কোনো কি না টেট্রাক্লোরো ইথিন হেক্সাক্লোরো ইথেন আর হচ্ছে C2Cl4
যে এরকম নাও, তাহলে একটা ডাবল বন্ড থাকবে, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, অর্থাৎ টেট্রাক্লোরোইথিন হেক্সাক্লোরোইথেন। এদের মধ্যে এই যে যে যৌগ দুটো আমি লিখলাম 3 নম্বরে, সরি এই যে 3 নম্বরে টেট্রাক্লোরো ইথিন, আরটা হচ্ছে হেক্সাক্লোরোইথেন। ও আরও একটা লেখা যায় 4 নম্বর, যেমন ধরো C6Cl6 হেক্সাক্লোরোবেনজিন, অর্থাৎ বেনজিন বলয়ে তোমার কি থাকবে, হাইড্রোজেনের পরিবর্তে এখানে প্রত্যেকটা একটা করে তোমার ক্লোরিন পরমাণু থাকবে। তো ক্লোরিন পরমাণু থাকলে, ক্লোরিন যদি এইভাবে থাকে, সরি ক্লোরিন যদি এখানে যুক্ত থাকে, তো এই হেক্সাক্লোরোবেনজিন যেটা আছে এই দুটোর মধ্যে কোনো হাইড্রোজেন নেই, তো হাইড্রোজেনগুলো ওইভাবে প্রতিস্থাপিত হয়। এটা কীভাবে তৈরি হয়, এই সেম একই রিয়াকশন। অর্থাৎ তুমি যদি একটা বেনজিনকে নাও এবং এখানে যদি একটা হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটায়, হ্যালোজেন বাহক থাকতে পারবে না, তাহলে প্রত্যেকটা ধাপে, এটা বেনজিনের ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বলা হয়, এটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানবো। প্রত্যেকটা ধাপে যে একটা একটা করে তোমার হাইড্রোজেন কমে যাবে আর একটা একটা করে ক্লোরিন কি করবে, আসবে। তো এই যেভাবে 6 নম্বর ধাপে গিয়ে হেক্সাক্লোরোবেনজিন তৈরি হবে। তো এই হেক্সাক্লোরোবেনজিন এটা কি হবে না, এটা তোমার হাইড্রোজেন না থাকা সত্ত্বেও তোমার জৈব যৌগ হবে। অর্থাৎ প্রথমে কার্বন টেট্রাক্লোরাইড, তারপর হচ্ছে হেক্সাক্লোরোইথেন, টেট্রাক্লোরোইথিন, হেক্সাক্লোরোবেনজিন, এদের মধ্যে কোনো হাইড্রোজেন নেই। হাইড্রোজেন না থাকা সত্ত্বেও এরা কি, এরা হচ্ছে তোমার জৈব যৌগ। 4 নম্বরের উদাহরণের পরে আমরা 5 নম্বরে নিব হচ্ছে, ধরো ফ্রেয়ন 12, ফ্রেন 12-এর ক্ষেত্রে এরকম। ফ্রেন 12টা আমরা এগুলোর সংখ্যাটা কীভাবে লিখলো, যে কার্বন সিএফসি গ্যাস আছে না, সিএফসি ক্লোরোফ্লোরো, তোমার গিয়ে কার্বন ক্লোরোফ্লোর, এই সিএফসি গ্যাসের শেষে এই 12 এভাবে সংকেত দেওয়া থাকে। তারপর হচ্ছে তোমার গিয়ে, এখন আমি দেখো এই সংকেতগুলো থেকে কীভাবে বের করবো যে এখানে সংকেতটা কী আছে। এখানে সাধারণত যে সংখ্যাটা দেওয়া থাকে তার সাথে 90 যোগ করা হয়। আমি একটু এই পাশে লিখি, সিএফসি অর্থাৎ ফ্রেন 12, অর্থাৎ এখানে আবার আর একটা হয়, ধরো ফ্রেয়ন 11। তো এই সকল যৌগ অর্থাৎ সিএফসি তোমার গিয়ে হচ্ছে সিএফসি 11 এরকম যদি নাম দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা কীভাবে বের করি, সাধারণত 90+12 করা হয়। 90+12 তো করা হয়, এটা সংখ্যা আসে কত, 102। এই প্রথম সংখ্যাটা হচ্ছে কার্বন সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হাইড্রোজেনের সংখ্যা, তৃতীয় সংখ্যাটা হচ্ছে তোমার ফ্লোরিন সংখ্যা। তো ফ্রেয়ন 12-এ যদি আমাদের সংখ্যা দেওয়া হয়, তাহলে কার্বন, হাইড্রোজেন নাই, তাহলে F2, বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা পূর্ণবদ্ধ, অর্থাৎ CF2Cl2। এই যৌগটায় কোনো হাইড্রোজেন নেই, তাহলে এইটা একটা কি, তোমার হাইড্রোজেন না থাকা সত্ত্বেও একটা জৈব যৌগ। এরপরে 6 নম্বর উদাহরণে যেটা 11 দিয়েছিল, 90+11, তো আমি যদি এখানে লিখি, তার মানে এটার সংখ্যা হচ্ছে 101। তাহলে প্রথমটা হচ্ছে কার্বন, দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোজেন, তৃতীয়টা হচ্ছে ফ্লোরিন, বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা পূর্ণ হবে। সুতরাং এইখানে লিখতে পারি CFCl3। এই যে যৌগটা লিখলাম, এইটার মধ্যে কোনো হাইড্রোজেন নেই, কিন্তু সেটা কি হবে, জৈব যৌগ। তো এখন খেয়াল করে দেখো, আমরা জৈব যৌগের মধ্যে কতগুলো উদাহরণ এখানে লিখলাম। আমরা সিরিয়ালি, এটা একটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি একটু সিরিয়ালি এই পাশে লিখে নেই। কি প্রথম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, 2 নম্বরে আমরা যেটাকে নিলাম C2Cl6 অর্থাৎ হেক্সাক্লোরোইথেন, 3 নম্বরে আমরা নিলাম হচ্ছে C2Cl4 টেট্রাক্লোরোইথিন, 4 নম্বরে আমরা নিলাম হচ্ছে C6Cl6 অর্থাৎ হেক্সাক্লোরোবেনজিন, 5 নম্বরে আমরা যেটাকে নিলাম ফ্রেয়ন তোমার 12, যেটা সংকেত আসতেছে আমাদের CF2Cl2। এরপর 6 নম্বরে আমরা নিলাম হচ্ছে ফ্রেয়ন 11, যেটা সংকেত হচ্ছে CFCl3। এখানে আমি কিভাবে এটা আসে সেটা একটু পদ্ধতিটা দেখানো হয়েছে। এরপরে 7 নম্বরে তুমি এখানে আচ্ছা টিআরসিএল একটা গ্যাস ব্যবহার করা হয়, CCl3NO2, কাঁদুনি গ্যাস যেটাকে আমরা বলি টিআরসিএল বা ক্লোরোপিক্রিন, যেটা নাম বলা হয়, নামগুলো একটু জেনে নিবা। তারপর আমি যে বলতেছি মুখোমুখি, এখান থেকে তোমরা লিখে রাখতে পারো, ক্লোরোপিক্রিন এটা হচ্ছে তোমার একটা জৈব যৌগ, যদিও এখানে কোনো কি নেই, হাইড্রোজেন নেই। এরপর তোমরা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন, যেটা এই যে টেট্রাক্লোরোইথিন লিখলাম, ওটার মতো করেই লেখা যায় টেট্রাফ্লোরোইথিন, যেটা থেকে টেফলন তৈরি করা হয়, অর্থাৎ পলিমার যৌগ CF2 টেট্রাফ্লোরো ইথিন। 9 নম্বরে আমরা লিখতে পারি টেট্রাফ্লোরো ইথিনের পরে তোমার হচ্ছে পারফ্লোরো সাইক্লোপেন্টাডাইন, এখানে আমরা C5H6 না সরি F6 পারফ্লোরো হেক্সা পারফ্লোরো সাইক্লোপেন্টাডাইন, এই যে গোটা সঞ্জিত কুমার স্যারের বইয়ে নতুন অ্যাড করেছে,
তোমরা এটাকে মনে রাখতে পারো। এই যে যে যৌগগুলো আমি বললাম এইগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন নেই তাও তারা কি জৈব যৌগ। আর আগে যেগুলো বলছিলাম কার্বনের যৌগ, যদি আমি একবার আবার একটু এই সাথে এক পাশে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কার্বন আছে কিন্তু তারা জৈব যৌগ নয়। এক নম্বরে এরকম হাইড্রোজেন নেই তবুও তোমার গিয়ে হচ্ছে জৈব যৌগ। কার্বন আছে তবুও জৈব যৌগ নয়। এর এক নম্বরে আমরা পড়েছিলাম কিসের উদাহরণ পড়েছিলাম যেন, কার্বনের অক্সাইড অর্থাৎ কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই সালফাইড। দুই নম্বরে আমরা এখানে যেমন এটা শেষে পড়েছিলাম এখানে একসাথে লিখে দিলাম কার্বনের যৌগ, যেমন তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট, কার্বনেট যৌগ সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়াম বাইকার্বনেট, তারপরে তোমার হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, এরকম যৌগ পড়েছিলাম। তিন নম্বরে আমরা এখানে পড়েছিলাম সায়ানেটের যৌগ, যেমন পটাশিয়াম সায়ানেট, হাইড্রোজেন সায়ানেট। তবে এখানে একটা ব্যতিক্রম কয়েকটা নাম পড়েছিলাম যেগুলো আবার যৌগ যৌগ, যেমন আর সায়ানাইট আর একটা হচ্ছে অ্যারাইল সায়ানাইট, এটা আবার হচ্ছে যৌগ যৌগ। চার নম্বরে আমরা পড়েছিলাম সায়ানেটের যৌগ সিএনও যুক্ত থাকবে, যেমন NH4CNO, এটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড কিন্তু এটা পুনর্বিন্যাসিত হয়ে হবে NH2CO NH2, এটা আবার তোমার হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড। পাঁচ নম্বরে কার্বনের যৌগ, যেমন AbCO4 5 নিকেল CO4 অর্থাৎ এই যে দেখো কার্বন আছে জৈব যৌগ নয়, হাইড্রোজেনই জৈব যৌগ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কার্বন এবং হাইড্রোজেন গঠিত দ্বারা জৈব যৌগ, যেমন কার্বন হাইড্রোকার্বন, যেমন এখানে হাইড্রোকার্বন কে কে আছে, ধরো ইথেন, তুমি ধরো যে আরও কতগুলো নাও, তোমার ধরো CH2 ইথিন, তারপর তোমার ধরো ইথাইন অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন জৈব অ্যাসিড, এইভাবে যতগুলো কার্বনের গঠিত যৌগ আছে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ তাদেরকে আমরা বলতেছি জৈব যৌগ। আবার এই সকল যৌগ না, এদের মধ্যে অন্য একটা হেটারো মৌল হিসেবে কী কী থাকতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, তোমার এই যে যে মৌলগুলো থাকা অবস্থা বা কোনো ধাতব মৌল থাকতে পারে তার থাকা সত্ত্বেও সেদেরকে বলা হয় হাইড্রোকার্বন ডেরিভেটিভস, হাইড্রোকার্বনের জাতক সমূহ। তাদের রসায়নকে আমরা বলি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। অর্থাৎ এর মানে এই নয় যে শুধু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগই জৈব যৌগ, কার্বন থাকলেই এর মানে জৈব যৌগ হবে, ব্যাপারটা এরকমও না। আবার হাইড্রোজেন না থাকলেও যে যেমন এখানে খেয়াল করো আমরা যে যৌগগুলো লিখলাম মিথেন, তোমার ইথেন, তারপরে তোমার গিয়ে এই যে ইথিন, তারপরে ধরো লিখলাম হচ্ছে CH3 একটা কিটোন নিলাম। তো এই যে যে যৌগগুলো আছে তাদের মধ্যে কিন্তু তোমার হেটারো মৌল হিসেবে কখনো অক্সিজেন থাকতে পারে, এটা নাও থাকতে পারে। তো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ তো তোমার জৈব যৌগ হবেই, কিন্তু কার্বন থাকলেও অনেক সময় জৈব যৌগ নাও হতে পারে। আবার গিয়ে তোমার হচ্ছে হাইড্রোজেন থাকলেও জৈব যৌগ না হতে পারে। আবার হাইড্রোজেন তোমার নেই, তবে কার্বন মাস্ট কি করতে হবে, থাকতে হবে। কার্বন ছাড়া তোমার জৈব যৌগ হইতে পারে না। কার্বন থাকলে জৈব যৌগ নাও হইতে পারে, কিন্তু কার্বন নাই এটা জৈব যৌগ হবে না। তার মানে এখানে কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো যে এই কোন কথাগুলো মনে রাখবা। যে ধরো তুমি একটা যৌগের মধ্যে কার্বন পাইলা না, কার্বন নাই, কার্বন নেই, কার্বন নেই, তাহলে মাস্ট এটা কি না, জৈব যৌগ না, শেষ, জৈব যৌগ নয়। দুই নম্বর, কার্বন নেই, জৈব যৌগ নয়। কার্বন আছে, হতেও পারে নাও হতে পারে, যে এরকম আমরা এখানে হাইড্রোজেন সায়ানাইড নাম লিখতে পারি। তিন নাম্বার, হাইড্রোজেন আছে, হতেও পারে নাও হতে পারে। হাইড্রোজেন না থাকলেও জৈব যৌগ হবে না, ব্যাপারটা এরকম না। চার নাম্বার, হাইড্রোজেন নাই তাও কি হতে পারে, জৈব যৌগ হতে পারে। হাইড্রোজেন আছে তা হতেও পারে আবার নাও হতে পারে। হাইড্রোজেন আছে জৈব যৌগ হতে পারে, সমস্যা নেই, যেমন ধরো মিথেন ইথেন। না হতে পারে যেমন ধরো এই যে এখানে লিখলাম হাইড্রোজেন নেই, তোমার এবার হচ্ছে হাইড্রোজেন আছে দিয়ে, আর চার নাম্বার হচ্ছে হাইড্রোজেন নেই দিয়ে। তাহলে কি হতে পারে, হতেও পারে নাও হতে পারে, দুইটাই হতে পারে। তো হতে পারে কোনগুলো, যেগুলো যে কিছুক্ষণ আগে তোমাকে উদাহরণ হিসেবে দেখালাম এর মধ্যে একটা লেখা রাখি CCl4, এটা হতেও পারে। নাও হতে পারে কি কারা, এরকম একটা উদাহরণ তোমরা দিবা। আবার কার্বন না থাকলে জৈব যৌগ না, এক কথা মাথায় শেষ, কার্বন না থাকলে জৈব যৌগ হবে না। কার্বন আছে,
জৈব যৌগ হতেও পারে, নাও হতে পারে। যেমন হাইড্রোজেন সায়ানাইড, কার্বন থাকা সত্ত্বেও এরা জৈব যৌগ নয়। হাইড্রোজেন আছে, তাও এরা কি নয়, জৈব যৌগ নয়। হাইড্রোজেন আছে, জৈব যৌগ নাও হতে পারে, যেমন হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন নেই, জৈব যৌগ হতে পারে আবার নাও হতে পারে, যেমন CCl4। নাও হতে পারে কারা, এটা তোমরা কমেন্ট বক্সে জানো। তার মানে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নটা কি, জৈব যৌগের যে রসায়ন, তাদের রসায়নকে বলা হয় জৈব রসায়ন। তাহলে তারা হাইড্রোকার্বন হতে পারে, হাইড্রোকার্বনের জাতক হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ধাপে আমরা কি জানবো, তোমার গিয়ে প্রাণ শক্তি মতবাদ, ভাইটাল ফোর্স থিওরি, এবং কিভাবে অর্গানিক যৌগ সৃষ্টি হইল ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে ল্যাবরেটরিতে, সে সম্পর্কে জানবো এবং জৈব যৌগের গুরুত্ব সম্পর্কে জানবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, বা ভালো লাগলে শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবা, যাতে ইনঅর্গানিক কেমিস্ট্রির বিষয়গুলো, তাদের কনসেপ্টগুলো সম্পূর্ণ ক্লিয়ার হতে পারে, সবাই ভালোভাবে শিখতে পারে, জানতে পারে। আর আমার অবশ্যই কোথাও ভুল হতেই পারে, আমি এই ব্যাপারে, কারণ আমি নিজেও শিখছি, তোমাদেরকে পড়াচ্ছি দীর্ঘ অনেকদিন যাবৎ ধরেই। তো তোমরা যদি কোনো বিষয়ে ভুল ত্রুটি খুঁজে পাও, আমাকে ইনফর্ম করবা এবং সে বিষয়ে আমি সংশোধন করার চেষ্টা করব। সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।